বাংলাদেশের রাজনৈতিক আকাশ এখন মেঘে ঢাকা। অস্থিরতার কালো ছায়া গ্রাস করছে জনজীবন। ঠিক এমন এক টালমাটাল মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার এক আকস্মিক ভাষণ যেন স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছে, যা দেশকে ঠেলে দিয়েছে এক নজিরবিহীন বিতর্কের অগ্নিশিখায়। এটি নিছকে একটি আনুষ্ঠানিক বার্তা ছিল না, বরং এর প্রতিটি শব্দ, প্রতিটি ঘোষণায় মিশেছিল এক সুদূর প্রসারী রাজনৈতিক সংকটের পূর্বাভাস, যা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক অঙ্গনকে এক অনিশ্চিত ও গভীর গহ্বরের কিনারায় এনে দাঁড় করিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কেবল একটি বিষয়, গণভোট এবং জাতীয় নির্বাচন। একই দিনে আয়োজন এক অভূতপূর্ব এবং বিস্ময়কর সিদ্ধান্ত। জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তকদের মতে এই আকস্মিক ঘোষণা বাংলাদেশের সুদূরপ্রসারী গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, যার সুদূরপ্রসারী প্রভাব হতে পারে ভয়াবহ। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত মনে হলেও বস্তুত তা একটি জটিল রাজনৈতিক চালের সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। এর গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা, যার সম্পূর্ণ চিত্র এখনও অস্পষ্ট। কিন্তু তার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ ক্রমশ ঘনীভূত হচ্ছে। দেশের এক প্রাজ্ঞ রাজনৈতিক ভাষ্যকার এই ঘোষণা শুনে স্তম্ভিত। তিনি জাতির উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করেছেন, দর্শক, কি ঘটেছে, কি ঘটবে, জরুরি আলোচনা নিজে শুনবেন, জাতিকে সতর্ক করে দিবেন। এই কথাগুলো নিজেই পরিস্থিতির ভয়াবহতা এবং আসন্ন দুর্যোগের এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলেছে, যেন এক অদৃশ্য বিপদ দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় কড়া নাড়ছে, যার মোকাবেলায় জাতিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার প্রথম এবং সবচেয়ে প্রত্যক্ষ যে অর্থ দেশের রাজনৈতিক মহলে উঠে আসছে তা হলো বহুল প্রতীক্ষিত ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন আর অনুষ্ঠিত হচ্ছে না। গত কয়েক মাস ধরে যে নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ স্ফুটনাঙ্কের কাছাকাছি পৌঁছাচ্ছিল, সেই আশায় যেন এক শীতল জল ঢেলে দেওয়া হয়েছে। এই ভাষ্যকারের দৃঢ় অভিমত, গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হয়ে একই দিনে করার পরিকল্পনা থাকে, তবে সেই জাতীয় নির্বাচন কখনোই তার বৈধতা অর্জন করতে পারবে না, কারণ এর প্রক্রিয়াগত ভিত্তি নড়বড়ে হয়ে যাবে, যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। তিনি অত্যন্ত জোর দিয়ে বলেছেন, গণভোট আগে না হয়ে যদি জাতীয় নির্বাচনের দিন করতে চায়, ওই জাতীয় নির্বাচনই হবে না। এই বক্তব্য দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে এক অনিবার্য প্রশ্নের জন্ম দিয়েছে। যদি একটি নির্বাচনের প্রক্রিয়াগত দিকই সঠিক না হয়, তবে তার ফলাফলকে আদৌ গ্রহণযোগ্যতা লাভ করতে পারে? একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে এমন ত্রুটিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ পদ্ধতি কি অনুমোদন পেতে পারে? এর পরিণতি যে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা ছাড়া আর কিছু হবে না, তা সহজেই অনুমেয়। এই মুহূর্তে দেশের পরিস্থিতি এতটাই গুরুতর এবং জটিল যে ওই ভাষ্যকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপের জন্য সর্বস্তরের জনগণের প্রতি এক জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন পূর্বে জামায়াতের 16 তারিখে যমুনার সামনে অবস্থান নেওয়ার পরিকল্পনার কথা, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই অপেক্ষার আর কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন। তার আহ্বান এখন আরও জোরালো, আরও বিস্তৃত, যা দেশের আপামর জনতার উদ্দেশ্যে উচ্চারিত হয়েছে। আমি বলি যে আজকের থেকে জামায়াত, এনসিপি, চরমোনাই সহ সবাই যমুনা ঘেরাও করেন। আপনাদের বাঁচা মরার লড়াই। এই আহ্বান নিছকই একটি সাধারণ প্রতিবাদ নয়, এটি যেন বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এক শেষ চেষ্টা, এক মরিয়া সংগ্রাম। দেশের রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে বারবার প্রশ্ন তুলেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে, তাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার জন্য এটি একটি স্পষ্ট নির্দেশ। এই পদক্ষেপের মাধ্যমে তারা যে শুধু একটি নির্দিষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তা নয়, বরং তারা সমগ্র জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হবে। এই আন্দোলন যদি সফল না হয়, তবে তার পরিণতি কি হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই দেশের সচেতন মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে চুপ করে থাকা মানে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে স্বেচ্ছায় বিলীন করে দেওয়া, যা কোনো দলের পক্ষে কাম্য হতে পারে না। ভাষ্যকার নিজের ব্যক্তিগত এবং গভীর বিশ্বাস থেকে বলছেন, আমি বলছি, বিলিভ ইট অর নট, এটা মানা যাবে না। আমি ব্যক্তিগতভাবে মানি না। এই উক্তি তার অবস্থানের দৃঢ়তা এবং সিদ্ধান্তের প্রতি তার অনাস্থা স্পষ্ট প্রমাণ করে। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজনকে তিনি কেবল একটি অগ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবেই দেখছে না, বরং এর কার্যকারিতা এবং উদ্দেশ্য নিয়েও মৌলিক প্রশ্ন তুলেছেন। তার মতে, জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হলে তা প্রকৃতপক্ষে গণভোটের মূল উদ্দেশ্যকেই বিফল
করে দেবে। এটি যেন গণভোট হওয়া বা না হওয়ার সাথে কোনো পার্থক্যই সৃষ্টি করবে না, কারণ প্রক্রিয়াগত ত্রুটির কারণে এর ফলাফল এমনিতেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে এবং জনগণের আস্থা হারাবে। এমন একটি অকার্যকর ও ত্রুটিপূর্ণ প্রক্রিয়াকে মেনে নেওয়া মানে জাতির সাথে এক ধরনের প্রতারণা করা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘোষণার পেছনে যে একটি সুদূরপ্রসারী উদ্দেশ্য লুকিয়ে আছে সেই বিষয়ে ভাষ্যকার যথেষ্ট নিশ্চিত এবং তিনি তা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। তার মতে এই ঘোষণার পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন না করা এর কারণ হিসেবে তিনি যুক্তি দিয়েছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং কোন সরকারের অধীনে নির্বাচন হবে এই দুটি মৌলিক প্রশ্ন যদি গণভোটের মাধ্যমে পূর্বেই সমাধান করা না হয় তবে তা যে কোনো নির্বাচনে অবৈধ হিসেবে বিবেচিত হবে। তার ভাষ্য, গণভোট ছাড়া গণভোটের মাধ্যমে এই সরকারের বৈধতা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, নির্বাচন কোন সরকারের অধীনে হবে এগুলো সেটা না করে যে নির্বাচন ওটা কোনো নির্বাচন, ওটা অবৈধ নির্বাচন, এর কোনো সুযোগ নাই। অর্থাৎ তিনি জোর দিচ্ছেন যে একটি সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার জন্য কিছু পূর্বশর্ত পূরণ করা অপরিহার্য, যার মধ্যে গণভোট ও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই পূর্ব শর্তগুলো পূরণ না হলে ফলাফল যাই হোক না কেন সেই নির্বাচন দেশের জনগণের কাছে কখনোই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না। এটি যেন একটি রাজনৈতিক ফাঁদ, যেখানে একবার পা দিলে সেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সংবিধান প্রসঙ্গ টেনে ভাষ্যকার আরও গভীর প্রশ্ন উত্থাপন করেছেন, যা দেশের আইনি ও সাংবিধানিক কাঠামোকে এক মারাত্মক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দিয়েছে যে বিএনপি বারবার বলেছে গণভোট সংবিধানে নেই। যদি তাই হয় তবে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজন কিসের ভিত্তিতে করা হচ্ছে? এই মৌলিক প্রশ্নটি সমগ্র আইনি এবং সাংবিধানিক কাঠামোর ওপর এক বড়সড় আঘাত। দর্শক, গণভোট সংবিধানে নাই বিএনপি বলছে, তাহলে জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা কি আছে সংবিধানে? এই প্রশ্নটি শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। যদি সংবিধানেই এর কোনো বিধান না থাকে তাহলে এই সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নেওয়া হলো? এই প্রশ্নটি আরও বড় একটি সংকটকে নির্দেশ করে। তাহলে দেশটা চলছে কিসের ভিত্তিতে? এই পরিস্থিতি দেশের শাসন ব্যবস্থায় এক চরম অরাজকতা এবং অসাংবিধানিকতার ইঙ্গিত বহন করে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। যদি সরকার নিজেই সংবিধানকে অবজ্ঞা করে তবে অন্য কেউ বা কোনো প্রতিষ্ঠান কেন সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে? এই প্রশ্নটি এখন বিরাট আকার ধারণ করেছে। ভাষ্যকার আরও বিস্ময় প্রকাশ করেছেন যে একদিকে বর্তমান সংবিধানের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, অন্যদিকে একটি নতুন ব্যবস্থা যেমন জুলাই সনদ, যা পূর্বে হলে হয়তো দ্বিতীয় বা একটি নতুন সংবিধান হিসেবে বিবেচিত হতে পারত, সেটিকেও গ্রহণ করা হচ্ছে না। এই দ্বিধাদ্বন্দ্ব এবং অস্পষ্টতা দেশের শাসন ব্যবস্থাকে এক জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে কোনো নির্দিষ্ট আইনি বা সাংবিধানিক কাঠামো অনুসরণ করা হচ্ছে না। তার ভাষায় গণভোট সংবিধানে নাই। আপনি জাতীয় নির্বাচনের দিন গণভোট করবেন, আপনি এই সংবিধানও মানবেন না, আবার গণভোটের মাধ্যমে একটা নতুন ব্যবস্থা জুলাই সনদ ওইটি সংবিধান হতো, যদি আগে হতো ওটাও করবেন। তাহলে কি জগাখিচুড়িটা? এই জগাখিচুড়িটি দেশের পরিস্থিতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে এবং ভবিষ্যতের জন্য এক চরম অনিশ্চয়তা বয়ে আনছে। যখন কোনো দেশ একটি নির্দিষ্ট আইনি বা সাংবিধানিক কাঠামোর উপর ভরসা করে না, তখন সেখানে স্বেচ্ছাচারিতার সুযোগ বহুগুণে বেড়ে যায়, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এই পরিস্থিতি একটি সুদূরপ্রসারী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনি শূন্যতার জন্ম দিতে পারে, যা থেকে মুক্তি পাওয়া হবে কঠিন। জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজনের আরও একটি গভীর এবং সুদূরপ্রসারী অর্থ বিশ্লেষণ করেছেন ধারাভাষ্যকার, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার মতে এর পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে। ডক্টর ইউনূসকে দীর্ঘকাল ক্ষমতায় রাখা। তিনি বলেছেন, আমি দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের দিন গণভোটের অর্থ হচ্ছে যে ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকা লাগবে, কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট জাতি মানবে না। এর ফলে রাজনৈতিক অঙ্গনে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হবে, যা স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে এবং একটি গভীর অচলাবস্থা সৃষ্টি করবে। জাতি যদি এই দ্বৈত প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করে তবে একটি রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হবে, যা ডক্টর ইউনূসের ক্ষমতাকে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিতে পারে। এটি একটি অত্যন্ত গুরুতর অভিযোগ, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে মৌলিক প্রশ্ন তোলে। যদি জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কৌশল অবলম্বন করা হয় তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এবং স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। এই ব্ল্যাকমেইলের কৌশলটি হলো বিএনপি ইউনূসকে ভয় দেখাবে যে আমরা কিন্তু জিতে যাব, কিন্তু জিতে গেলে যদি জিতে যাব এটা নিশ্চিত না। যদি জিতে যায় বিএনপি ইউনূস
ইউনূসকে ভয় দেখাবে, যদি আমরা জিতে যাই তাহলে আমরাই এই গণভোট সংসদে পাশ করাবো না। ভাষ্যকার বলছেন এটি একটি অত্যন্ত চতুর এবং ভয়াবহ কৌশল। বিএনপি ডক্টর ইউনূসকে বোঝাবে যে তারা নির্বাচনে জিততে সক্ষম এবং যদি তারা জেতে তবে তারা গণভোটের ফলাফলকে সংসদে পাশ করতে দেবে না। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে সংসদ নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয়ে যায় তবে প্রথমে নবনির্বাচিত সংসদেই বসবে। যদি সেই সংসদ এই গণভোটকে অবৈধ ঘোষণা করে বা পাশ করতে অস্বীকার করে তবে গণভোটের কোনো আইনি ভিত্তি থাকবে না এবং তা সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়বে। কারণ সংসদ নির্বাচন গণভোট একই দিনে হয়ে গেলে প্রথমে তার সংসদ বসবে। সেই সংসদ যদি বলে যে এই গণভোটের এটা মানা যাবে না, এটা সংসদে পাশ হয়নি, এটি ডক্টর ইউনূসের জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে যেখানে তার ক্ষমতা ও অস্তিত্ব উভয়ই প্রশ্নবিদ্ধ হবে। আইনি ভিত্তিহীনতার প্রশ্নটিও এখানে মুখ্য, যা ডক্টর ইউনূসের অবস্থানকে আরও দুর্বল করে দিচ্ছে। ভাষ্যকার উল্লেখ করেছেন, আর এই গণভোটের আইনি ভিত্তি, আচ্ছা যে গণভোট হয়েছে এটা আইনি ভিত্তি কি? গণভোট তো নাই সংবিধানে, আর বিএনপি তো তাই এই সংবিধানকে স্ট্যান্ডার্ড ধরছে, অর্থাৎ বিএনপি যেহেতু এই সংবিধানকে তাদের আদর্শ হিসাবে দেখছে, এই সংবিধান গণভোটের কোনো বিধান নেই, তাই তারা সহজে এই গণভোটকে বাতিল বলে ঘোষণা করতে পারবে। তাহলে যে সংবিধান গণভোটে নাই ওই গণভোট বাতিল। এই যুক্তিটি অত্যন্ত শক্তিশালী এবং আইনিভাবে ডক্টর ইউনূসের অবস্থানকে দুর্বল করে দেয়, যা তার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। যদি গণভোট গ্রহণযোগ্য না হয় তবে এর পরিণতি ডক্টর ইউনূসের জন্য কি হতে পারে? এই প্রশ্নটি ব্ল্যাকমেইলের মূল ভিত্তি, যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে। অন্ধকার সরাসরি বলেছেন তো গণভোট গ্রহণযোগ্য হবে না, আর গণভোট গ্রহণযোগ্য না হলে ইউনূসের ফাঁসি নিশ্চিত। উপদেষ্টাদের জুলাই বিপ্লবের সবার ফাঁসি দেওয়া যায় সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী দেওয়া যায়, অবৈধ রাষ্ট্রক্ষমতা দখলের অভিযোগে। এই বক্তব্যটি চরম আতঙ্কের সৃষ্টি করে এবং পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা স্পষ্ট চিত্র তুলে ধরে। যদি গণভোটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিশ্চিত না হয় তবে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগ আনা হতে পারে। এটি সাংবিধানিক এবং আইনি দিক থেকে একটি মারাত্মক ঝুঁকি, যা তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং এটাই সংবিধানে আছে। এই বাক্যটি ডক্টর ইউনূসের অবস্থানের দুর্বলতা আরও বাড়িয়ে দেয় এবং তার জন্য এক চরম বিপদের ইঙ্গিত দেয়। তাহলে এই ব্ল্যাকমেইলের সারসংক্ষেপ কি দাঁড়ায়? ভাষ্যকার বলেছেন, তাহলে কি দাঁড়ালো যে বিএনপি ইউনূসকে ব্ল্যাকমেইল করবে, বলবে যে আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে জিতিয়ে দিন। এই হুমকি ডক্টর ইউনূসকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবর্তে বিএনপির অনুকূলে একটি কারচুপি নির্বাচন আয়োজন করতে বাধ্য করবে, যা জনগণের জন্য এক মারাত্মক আঘাত। নইলে কিন্তু যদি আমরা জিতি, আর বিএনপি তো একদম ফেলে দেওয়া দল নয়, কারচুপি করে নানানভাবে জিততে পারে। যদি জিতে যায় তাহলে কিন্তু এই সব জুলাই সনদ পাশ করব না, আর পাশ না করলে আপনাদের সবার ফাঁসি। এই ভয়াবহ ব্ল্যাকমেইলের মাধ্যমে বিএনপি নিজেদের ক্ষমতা নিশ্চিত করতে চাইবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এর পাশাপাশি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে একটি গোপন সমঝোতাও করতে পারে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের ঘোষণা তো দিয়েছে অলরেডি। এই পরিস্থিতি একটি কারচুপি নির্বাচনের পথ খুলে দেবে, যার মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করবে এবং দেশের রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী সংকট সৃষ্টি হবে। ভাষ্যকার জোর দিয়ে বলেছেন, অতএব এভাবে ব্ল্যাকমেইল করে একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। আপনি নিশ্চিত ধরে নেন যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় তাহলে ক্ষমতায় বিএনপি আসবে। এটি এক ভয়াবহ ভবিষ্যৎবাণী, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করতে পারে। এই ব্ল্যাকমেইলের মাধ্যমে ডক্টর ইউনূসকে ব্যবহার করে বিএনপি নিজেদের উদ্দেশ্য হাসিল করবে। কিভাবে আসবে? ইউনূসকে ব্ল্যাকমেইল করে কারচুপি করে ক্ষমতায় আসবে। এই চিত্রটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায় বয়ে আনবে, যেখানে গণতন্ত্রের কোনো মূল্য থাকবে না। এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য ভাষ্যকার আবারও জামাত, চরমনাই সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন, যা দেশের পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যেতে পারে। জামাত চরমনাই সহ জরুরি ভিত্তিতে সম্ভব হলে আজকের রাতের মধ্যে সবাই যমুনা ঘেরাও করে ফেলেন। এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করার জন্য তাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং গণভোটকে নির্বাচনের আগে আয়োজনের দাবি জানাতে হবে। যদি এই প্রতিবাদ সফল না হয় তবে দেশের রাজনীতিতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে। এবং এর মধ্যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এই আশঙ্কা দেশের রাজনৈতিক গতিপথকে আরও জটিল করে তুলবে এবং জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করবে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো এই ফাঁদ থেকে মুক্তি পেতে পারে কিভাবে? ভাষ্যকার স্পষ্টত দুটি বিকল্প তুলে ধরেছেন। প্রথমত, একটা হচ্ছে
রাজপথে নেমে পড়ুন, যমুনা ঘেরাও করেন, যেটা আগে বলেছেন। অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেন এখনই, আজকেই 16 তারিখ, অর্থাৎ কোনো প্রকার বিলম্ব না করে অবিলম্বে রাজপথে নেমে আসা এবং যমুনা ঘেরাও করে সরকারের উপর চাপ সৃষ্টি করা। এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব এবং সমাধানের জন্য তীব্র ইচ্ছার প্রতিফলন। দ্বিতীয় হচ্ছে, আপনার যে কাজটা করবেন, যে কোনো নির্বাচনে আমরা যাব না, জাতীয় নির্বাচনের দিন গণভোট এমন নির্বাচনে আমরা যাব না। যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে এই কথিত নির্বাচনে অংশগ্রহণ করব না। এর মাধ্যমে তারা বিএনপি এবং আওয়ামী লীগকে একা নির্বাচন করার চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এবং তাদের মুখোশ উন্মোচন করতে পারে। তাহলে বিএনপি আর আওয়ামী লীগ মিলে নির্বাচন করুক, দেখি তাদের হ্যাডম কত। এই পদক্ষেপের মাধ্যমে তারা জনগণের সমর্থন এবং সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করবে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন দিক নির্দেশনা দেবে। অতএব ভাষ্যকার জরুরি ভিত্তিতে এই জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ এবং সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে এবং জাতির ভাগ্য এখন অনিশ্চয়তায় দোলাচলে দুলছে।